স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি মাইনর টু হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গুপ্ত যুগের ইতিহাসে রচনার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নিচ্ছি না সবটা, পুরোটার জন্য আমরা নিচ্ছি স্টুডেন্টদের থেকে মাত্র 599 রুপিস অল সাবজেক্টের কিন্তু কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো। কোনো মান্থলি চার্জেস আমাদের নেই, কোনো হিডেন চার্জেস আমরা নিচ্ছি না, আমরা কিন্তু সেমিস্টারে একবারই নেই। শুধুমাত্র প্রথম 100 স্টুডেন্টের জন্য আমাদের অফার রয়েছে মাত্র 599 পার সেমিস্টারের অল সাবজেক্ট কোর্স ফি। তো দেরি না করে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করব আজকের ক্লাসটা। গুপ্ত যুগের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলো কি কি রয়েছে দেখো। প্রথমত আমরা দেখব যে উপাদান সমূহের যদি শ্রেণীবিভাগ আমরা করি, তাহলে প্রথমে সাহিত্যিক উপাদান বা লিখিত উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান বা অলিখিত উপাদান, এই দুই ভাগে আমরা ইতিহাসের উপাদানগুলোকে কিন্তু ভাগ করি। সাহিত্যিক উপাদান মানে যেগুলো লিখিত অবস্থায় রয়েছে, কোনো গ্রন্থ আকারে রয়েছে বা লিখিত আকারে রয়েছে, তাকে আমরা বলি সাহিত্যিক উপাদান। আর প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে মাটি খুঁড়ে মানুষের যে ব্যবহৃত জিনিস বা সামগ্রী রয়েছে, হাতিয়ার রয়েছে, সেগুলোর উপর বেস করে, বা স্থাপত্য, ভাস্কর্য নিদর্শন, লিপি, মুদ্রা, এগুলোর উপর বেস করে যে ইতিহাস রচনা করি সেটাকে বলছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে আমরা প্রথমে সাহিত্যিক উপাদান সম্পর্কে জানি। বলছি গুপ্ত সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস পুনর্গঠনের সমসাময়িক সাহিত্যিক উৎসগুলি অত্যন্ত প্রভাবশালী অবদান রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য পুরাণ সমূহ, প্রাচীন স্মৃতিশাস্ত্র, ধর্মনিরপেক্ষ বিভিন্ন রাজকীয় নাটক, কাব্য এবং বিদেশি চীনা পরিব্রাজকদের চমৎকার ভ্রমণ কাহিনী সমূহ কিন্তু এর মধ্যে আসবে। এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আসবে ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা সবসময় সর্বজন স্বীকৃত হতে হবে। দেন বলছে এর প্রধান উৎসগুলির মধ্যে রয়েছে পাথরের গায়ে খোদিত বিভিন্ন রাজকীয় প্রশস্তি ও শিলালিপি, প্রাচীন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এবং রাজকীয় তাম্রশাসন বা অনুদান পত্র সমূহ কিন্তু এর মধ্যে থাকছে। ওকে, নেক্সট বলছে পুরাণ ও স্মৃতিশাস্ত্রের গুরুত্ব। এবার পুরাণ ও স্মৃতিশাস্ত্রের গুরুত্বের মধ্যে কি কি থাকছে? পুরাণ সমূহের মধ্যে বিশেষ করে বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্য পুরাণ থেকে গুপ্ত রাজবংশের আদি ইতিহাস, রাজাদের বংশতালিকা এবং ভৌগোলিক সীমানার সুস্পষ্ট বিবরণ কিন্তু পাওয়া যায়। এবার স্মৃতিশাস্ত্র সমূহের মধ্যে যদি বলি, মনু, যাজ্ঞবল্ক্য, নারদ, বৃহস্পতি এবং কাত্যায়ন স্মৃতি থেকে তৎকালীন রাজধর্ম, বিচার ব্যবস্থা ও দেওয়ানি ফৌজদারি আইনের স্পষ্ট ধারণা কিন্তু পাওয়া যেতে পারে। দেন বলছে সামাজিক দর্পণ, ধর্মীয় ও সামাজিক গ্রন্থসমূহ তৎকালীন কঠোর বর্ণপ্রথা, নারীদের সামাজিক অবস্থান এবং প্রজাসাধারণের কিন্তু নৈতিক জীবনযাত্রার প্রকৃত চিত্র কিন্তু তুলে ধরতে সাহায্য করে কিন্তু এটি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো ধর্মনিরপেক্ষ সাহিত্যের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। যেমন বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটকের কথা আমরা বলতে পারি। যেমন তার রচিত দেবী চন্দ্রগুপ্তম, রামগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রোমাঞ্চকর ইতিহাস এবং মুদ্রা রাক্ষস গ্রন্থটি থেকে মগধের রাজকীয় উত্থানের কাহিনী কিন্তু প্রকাশ পায়। দেন কালিদাসের কালজয়ী সৃষ্টির মধ্যে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এবং রঘুবংশ কাব্যের রাজকীয় আভিজাত্য এবং সাম্রাজ্যের রূপক কিন্তু বর্ণনা করা হয়েছে এখানে। এবং অন্যান্য নীতিশাস্ত্রের মধ্যে কি রয়েছে এখানে? কামন্দকের নীতিসার এবং বজ্জিকার কৈমুদী মহোৎসব এবং বৌদ্ধ গ্রন্থ মঞ্জুশ্রী মূল গল্প তৎকালীন রাজনীতির কিন্তু অমূল্য পথ নির্দেশিকা হিসাবে কাজ করছে। এবার বলছে সাহিত্যিক বা বিখ্যাত সাহিত্যিক উৎস এবং রচয়িতার মধ্যে কি কি রয়েছে? দেবী চন্দ্রগুপ্তম, এখানে গ্রন্থের নাম বিশাখ দত্ত রচিত। এখানে রামগুপ্তের ট্র্যাজেডি এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের ইতিহাস এখান থেকে জানা যায়। দেন আমরা নীতিসার গ্রন্থটি থেকে, এটা কামণ্ডকের রচনা, বলছে গুপ্ত রাজাদের রাজধর্ম, কূটনীতি এবং রাজকীয় শাসন ব্যবস্থার নির্দেশিকা আমরা এখান থেকে পাই। দেন রয়েছে কৈমুদী মহোৎসব, এখানে বজ্জিকা রচিত, গুপ্ত বংশের শুরুর দিকে মগধ এবং পার্শ্ববর্তী অঞ্চলের পলিটিক্যাল দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব এখানে রয়েছে। দেন রঘুবংশ মেঘদূত যে গ্রন্থটি রয়েছে এটা কালিদাস রচিত, বলছে রাজকীয় দিগ্বিজয় অভিযানের মনোরম রূপক চিত্র এবং সামাজিক বর্ণনা কিন্তু এতে স্পষ্ট হয়ে রয়েছে। এবার এলাহাবাদ প্রশস্তি ও সমুদ্রগুপ্তের
সম্পর্কে আমরা জেনে নেব। এখানে 33টি খোদিত সংস্কৃত পঙ্ক্তিমালা এখানে পাওয়া যায়। তো ইতিহাসের রাজকীয় দলিল বলতে পারি আমরা এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত। তো বলছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি গুপ্ত যুগের ইতিহাস রচনা কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়। উচ্চমানের চম্পু কাব্যের ঢঙে রচিত 33টি পঙ্ক্তিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় অভিযান, আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বিজয় এবং তার অসামান্য পাণ্ডিত্যের বর্ণনা কিন্তু এতে স্পষ্ট হয়ে রয়েছে। এবার অন্যান্য শিলালিপিগুলোর মধ্যে এবং গুহালিপিগুলোর মধ্যে যেমন আমরা মথুরা লিপির কথা বলতে পারি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ধর্মীয় সহনশীলতা এবং শাসননীতির ইঙ্গিত এতে পাওয়া যায়। দেন ভিটারি শিলালিপি যেটা আছে স্কন্দগুপ্তের বীরত্ব এবং হুন আক্রমণ প্রতিহত করে সাম্রাজ্য রক্ষার কাহিনী এখানে খোদিত রয়েছে। দেন সাঁচিলিপি যে আছে বলছে গুপ্ত রাজন্যবর্গের ধর্মীয় উদারতা ও বৌদ্ধ সঙ্গে মুক্ত হস্তে অনুদান প্রদানের দলিল এখানে রয়েছে। দেন বলছে উদয়গিরি লিপি যেটা রয়েছে পাহাড়ি গুহাগাত্রে খোদিত এই লিপি তৎকালীন শৈব ধর্ম এবং আঞ্চলিক আনুগত্যের নির্দেশিকা কিন্তু এখানে রয়েছে। এবার রাজকীয় মুদ্রা এবং তাম্র শাসনের কথা যদি বলি, এটাও কিন্তু গুপ্ত যুগের ইতিহাসের উপাদান। যেমন সমৃদ্ধির প্রতীক স্বর্ণ মুদ্রা সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় প্রবর্তিত সুবর্ণ ও দিনার মুদ্রাগুলি সাম্রাজ্যের অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধির রাজকীয় প্রমাণ দেয়। দেন শিল্প ও রুচিভেদ বলছে মুদ্রায় খোদিত ধনুর্ধর, সিংহ হনন এবং বীণাবাদনরত সমুদ্রগুপ্তের ছবি রাজাদের চারুশিল্পের প্রতি প্রগাঢ় ভালোবাসা কিন্তু প্রকাশ করে। এবার তাম্র শাসনের কথা যদি বলি, গুপ্ত যুগে প্রাপ্ত অসংখ্য তাম্র শাসন থেকে কিন্তু সমকালীন রাজকীয় ভূমিদান প্রথা, কর ব্যবস্থা এবং গ্রামীণ স্বায়ত্তশাসনের সুনির্দিষ্ট বিবরণ কিন্তু এতে পাওয়া যায়। এবার বিদেশি পর্যটকদের বিবরণের মধ্যে ফাইয়েন রচিত ফোক ওয়াকি বৌদ্ধ রাজ্যের রেকর্ড এতে রয়েছে। বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে চীনা বৌদ্ধ সন্ন্যাসী ফাইয়েন ভারতে আসেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করে মূল্যবান ভ্রমণ বৃত্তান্ত এতে রচনা করেন। বলছে তার বর্ণনায় মগধের সমৃদ্ধি, অপরাধহীন শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা, করুণা এবং অহিংসার চমৎকার চিত্র কিন্তু ফুটে উঠেছে এতে। তিনি রাজার নাম উল্লেখ না করেই জনগণের সুখ সমৃদ্ধির নিরপেক্ষ প্রমাণ দিয়েছেন, যা তৎকালীন ইতিহাসের অত্যন্ত বিশ্বস্ত বা বিশুদ্ধ একটি দলিল বলতে পারি আমরা এটাকে। ফোক ওয়াকিং, ঠিক আছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। যারা WBSU বা বারাসাত ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তুমি যাতে সমস্ত কিছু আমাদের থেকে পেতে পারো বা পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারগুলোতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।